This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর 20 পর কলকাতায় বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন তার যে প্রত্যাবর্তন অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও তাল কাটল। তাসলিমা নাসরিন ডেকে নিয়েছিলেন কবি জয় গোস্বামীকে। মঞ্চে উঠতে উঠতে তখনই দর্শক আসন থেকে স্লোগান চলল। তখনই নেমে যেতে বাধ্য হলেন কবি জয় গোস্বামী। তার ঠিক একদিন পর TV9 বাংলার মুখোমুখি হলেন কবি এবং সে একদিন পর মুখোমুখি হয়ে বলছেন যে তৃণমূল জামানাতে সাহিত্য ক্ষেত্রেও হুমকির সংস্কৃতি ছিল। আস্তে আস্তে সবকিছুই প্রমাণ হবে। যারা ধিক্কার দিয়েছেন, যারা স্লোগান দিয়েছেন বিরুদ্ধে, তারা ঠিকই করেছেন। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। প্রায় 2 দশক পর কলকাতায় ফিরেও অপমানিত তাসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে কি হয়েছিল শনিবার? অনুষ্ঠানের মধ্যেই দর্শক আসনে বসা কবি জয় গোস্বামীকে ডাকেন লেখিকা নিজেই। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। তাসলিমার ডাক পেয়ে মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন সত্তরোর্ধ্ব কবি। সিঁড়ি দিয়ে মঞ্চের দিকে উঠতেও শুরু করেন, কিন্তু আচমকাই জয় গোস্বামীকে ধিক্কার জানাতে শুরু করেন দর্শকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কবির মমতাপন্থী ভূমিকা নিয়েই উড়ে আসে তির্যক মন্তব্য। বিড়ম্বনায় পড়ে যান তাসলিমা। উদ্যোক্তারা উত্তেজিত দর্শকদের থামানোর জোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। শেষ পর্যন্ত সিঁড়ি দিয়ে ফের নেমে আসেন জয় গোস্বামী। 5 মাস আগে কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে কবির মমতা বন্দনাও সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের কারণ হয়েছিল। 6 মার্চ মমতার পাশে দাঁড়িয়ে জয় গোস্বামী বলেছিলেন, আমার তো 72 বছর বয়স হয়ে গেল, তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। এইরকম কোন মুখ্যমন্ত্রী আমি কোনদিন দেখিনি। তাই আমি এর পায়ের কাছে বসে থাকবো সারা জীবন। তাতে লোকে যদি খারাপ কথা বলে আমি শুনবো, আমার কিছু এসে যাবে না। এমনভাবে যিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সেই জয় গোস্বামী মমতার জমানায় হুমকি সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। রবীন্দ্র সদনে ধিক্কার শোনার ঠিক পরদিনই তাৎপর্যপূর্ণ উলটপুরাণ। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। স্বাস্থ্য ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্য ক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ু ক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। ধিক্কার যথার্থ বললেন সে কথাও। আমি স্টেজে উঠে যে দুটো কথা বলতাম তার মধ্যে একটা হচ্ছে কবিতাটা পড়তাম, 2 নম্বর কথা যেটা বলতাম যে আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তাসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। আমি ধিক্কারের যোগ্যতারা মনে করেছেন, তাদের আমি কাউকে চিনি না। তাসলিমা নাসরিন যদি আবার করেন, আমায় না ডাকলেও আমি সেখানে যাব। তিনি যদি বলেন জয় স্টেজে আসুন, আমি আবার যাব। আবার যদি অপমানিত হয়, মানে কেউ ধিক্কার দেন, সে ধিক্কার আমি মাথা পেতে নেব। যথারীতি রাজনীতির আঙিনা দুভাগ। মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা খুব খারাপ। যারা চেঁচিয়েছে জয়ের বিরুদ্ধে এরা খারাপ লোক। এই মবতন্ত্রের বিরুদ্ধেই আমরা কিন্তু অতীতেও এই কথা বলেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ ঘটনা। আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন
এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, আর সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। যদিও মত প্রকাশের স্বাধীনতার পক্ষেই সওয়াল তাসলিমা নাসরিনের। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। যে মঞ্চ বিতর্কের ইতি টানতে তৈরি হয়েছিল, সেই মঞ্চই যে নতুন বিতর্কের পটভূমি তৈরি করবে কে জানতো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এনক্রিপ্টেড অ্যাপ, ফোনের সেই এনক্রিপ্টেড অ্যাপে হামিম আর অর্পিতার চ্যাট হতো, কি কথা হতো, কোন কোন বিষয় তাদের মধ্যে আলোচনা হতো, এগুলো তো সবই STF কর্তাদের স্ক্যানারে রয়েছে। কিন্তু এই হামিমের পারফরমেন্সে, মানে যারা যারা তাদের টার্গেটে ছিলেন, সেই হামিমের পারফরমেন্সে তার বসেরা নাকি বেশ খুশি। কিন্তু এই যাবতীয় খুঁটিনাটি STF কর্তারা এই মুহূর্তে কিন্তু স্ক্যান করে দেখে নিচ্ছেন। জঙ্গিদের সঙ্গে যোগাযোগে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম, এমনকি বান্ধবী অর্পিতার সঙ্গেও চ্যাটে ব্যবহার করত সেই এনক্রিপ্টেড অ্যাপ। ব্যবহার করা হতো এলিমেন্টেক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মতন অ্যাপ। শুধু তাই নয়, যোগাযোগের জন্য আমেরিকা, মেক্সিকোর সিম কার্ড ব্যবহার করা হতো। ভাট্টি গ্যাং বা পাকিস্তানে কি কি তথ্য পাচার করেছে হামিম তা জানতে মরিয়া STF। অন্যদিকে যে তথ্য ইতিমধ্যেই মোবাইলে রয়েছে তা উদ্ধার করতে ব্যস্ত STF-এর কর্তারা। পাশাপাশি STF জানতে চায় যে এই হামিম ও অর্পিতা কাদের কাদের টার্গেট করেছিল। সূত্রের খবর, যন্তর মন্তরে CJP বিক্ষোভে হামলার ছক ছিল হামিমের, কিন্তু ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় হামিম। পরিকল্পনা ভেস্তে যায় জৈশ জঙ্গির। হামিমকে সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় পাক হ্যান্ডলাররা, এমনটাই খবর সূত্রের। STF-এর জেরায় ধৃত জৈশ জঙ্গি হামিম স্বীকার করেছে দুবাই যাওয়ার অফার এসেছিল জঙ্গি হামিম মণ্ডলের কাছে। জঙ্গি জাল ছড়াতে, যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। পশ্চিমবঙ্গকে যে এই যে লঞ্চিং প্যাড হিসেবে বছরের পর বছর ব্যবহার করা, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন সরকার যারা ছিল, তাদের ভূমিকা কিন্তু মোটেও সদর্থক ছিল না। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সংসদে স্টেটমেন্টে বলেছিলেন অন্তত 14টা স্টেট আছে যেখানে এই ধরনের আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত নজরে পড়ছে। ফলে এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, অত্যন্ত দায়িত্বের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। সূত্রের খবর, এই হামিম হানি ট্র্যাপের মাধ্যমে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও ফাঁসানোর চেষ্টা করে। উমেশের দাবি, পাঞ্জাব থেকে আবিদ জাট নামে একজন খুনেরও হুমকি দেয়। হঠাৎ করে একদিন ওর অডিও এসছে, সেই অডিওতে বলছে যে আমি ওর PA-কে মেরেছি, এবার CM-কে মারবো, তোকে মারবো। তা হচ্ছে আবিদ জাট, যে ফোন করতো। পুলিশ বলেছিল যে আপনার ছেলেকে কিডন্যাপ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, আর ওকে কোনো মহিলার মাধ্যমে করবে, এটা জানা ছিল। কিন্তু আমার ছেলে তখন থেকেই ইনস্টাগ্রাম, ফেসবুক ইউজ করা বন্ধ করে দিয়েছিল। এই ধরনের কিছু হয়নি, কিন্তু এদের প্ল্যান ছিল। উমেশ রায়ের বাড়ির কাছে বাড়ি ছিল হামিমদের। হাওড়ার পিলখানাতে হামিম মণ্ডল এখানেই সপরিবারে থাকত। 2002 সালে এই ফ্ল্যাট কেনে হামিমের বাবা। তারপর নির্বাচনের কিছুদিন পরেই এই ফ্ল্যাটের দরজায় তালা পড়ে যায়। তারপর তারা বর্ধমানে চলে যায়। হাওড়ার পিলখানায় ধৃত জৈশ জঙ্গি হামিম ও তার বাবার কারখানার খোঁজ পেয়েছে TV9 বাংলা। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি কারখানা যেখানে মূলত প্রিন্টিং কারখানা চলতো। প্রিন্টিং মানে স্টিকার প্রিন্টিং হতো। এবং যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই এই হামিমকে কিন্তু বারবার দেখেছেন এবং তারা কিন্তু চিনতে পারছেন। বাবা ছেলে দুজনেই মিলেই কিন্তু এই কারখানায় কাজ করতে, কোনো স্টাফ ছিল না। সুশোভন ভট্টাচার্য ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।
রাজ্যে পালা বদল হয়েছে, কিন্তু তোলাবাজির সংস্কৃতি কি বন্ধ হয়েছে? এই তো শনিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি দলেরই একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন, বললেন যে তারাও তোলাবাজির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছেন। সেই একই কথা শোনা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের মুখেও। তিনিও এই একই অভিযোগ করছেন যে দলের একাংশ এই তোলাবাজি বা দুর্বৃত্ত যারা রয়েছে তারা খুব কাছাকাছি চলে আসছে। এদিকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী তিনিও দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনিও বলছেন যে এই তোলাবাজির ঘটনার সঙ্গে বিজেপির নেতা কর্মীরা জড়িয়ে পড়ছেন। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। আমাদের কাছেও খবর আছে এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বিঁধছে তোলাবাজির কাঁটা। কোনো রাগঢাক না করেই সে কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার সেই তোলাবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিধানসভার চিফ হুইপ তথা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী। তার অভিযোগ, মালদা জেলায় বিজেপি নেতা কর্মীদের একাংশ তোলাবাজিতে যুক্ত। একই অভিযোগ করছেন বিজেপির মালদা জেলার সভাপতি অজয় গাঙ্গুলিও। আমার বিধানসভাতে আমি খোঁজ পেয়েছিলাম কিছু জায়গায় বিজেপির নাম করে, আমার নাম করে ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে, গিয়ে সেখানে একটা বড় বড় টাকার দাবি করা হচ্ছে। কোথাও মাছ দিতে হবে, কোথাও 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। এখানে কিছু নতুন বিজেপি সৃষ্টি হয়েছে। যারা তৃণমূলে ছিল তারা এখন বিজেপিতে ঢুকে সেগুলো তো করছেই, মারামারি তো করছেই, তার সঙ্গে সঙ্গে এরাও কিছু ধরেন কর্মী যারা বিজেপিরও আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা এই তোলাবাজিতে অংশ নিয়েছে এবং এর জন্যই এই অবস্থাটা হয়েছে। 4 তারিখের পর বেলা 12টা এবং বিকাল 4টার পরে যারা বিজেপিতে এসছে তারা বিজেপির কিছু পুরনো কার্যকর্তাকে সামনে রেখে এই কাজটা করছে। পক্ষান্তরে সামনে যাদেরকে রাখছে তারা বিজেপি, কিন্তু যখন আসল কার্যসিদ্ধি হচ্ছে তখন সেইটা কিন্তু তৃণমূলের যারা লোক বিজেপিতে 4 তারিখের পরে জয়েন করেছে তারা সেই কার্যসিদ্ধিটা করছে। তোলাবাজির জন্য তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদেরই দুষছেন মালদার শাসক নেতারা। যদিও কুণাল ঘোষের মতন তৃণমূল নেতারা তোলাবাজি নিয়ে এখন বিজেপির সরকারকেই কাঠগড়ায় তুলছেন। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। বিরোধীরা অভিযোগ করবেন এটা স্বাভাবিক, কিন্তু তোলাবাজি রোখাটা যে বিজেপির সামনে চ্যালেঞ্জ তা কিন্তু প্রকাশ্যেই বলতে শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, অনুব্রত মণ্ডলের অভিযোগটা আপনাদের মনে আছে? এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে তাঁর জেলযাত্রার পিছনে দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করতেই বীরভূমের পাথর খাদান দেখিয়ে দিয়েছিলেন অনুব্রত। এবার বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়ে গেল। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের একজন ঠিকাদার। দেখুন। এবার টুলুর সঙ্গে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর। টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে চাপ সুমিত রায়ের। বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও আতঙ্কের সাম্রাজ্য ছড়িয়েছিল পাথর সম্রাট টুলু মণ্ডল। এগরার ঠিকাদার শেখ মুক্তাজুলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরেও প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু। শুধু তাই নয়, তাঁর অভিযোগ গোটা সিন্ডিকেটে যোগ ছিল অভিষেকের পিএ সুমিত রায়ের। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করত, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম ধরাগলা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। সুমিত রায় আপাতত বেপাত্তা, আর টুলু মণ্ডলও পগার পার। কিন্তু সামান্য খাদান শ্রমিক থেকে পাথর সম্রাট হওয়া টুলুর সম্পত্তি কোথায় কোথায় লুকিয়ে। এবার মঙ্গলকোটে তার আত্মীয় ইফাজুল হকের বাড়িতে পুলিশ তালা ভেঙে আলমারি ট্রাঙ্কে তল্লাশি চালানো হয়। বিষয়টা এসে তো উনি তো ওই ইফাজুলের খোঁজ করলেন ওনারা, যে কোথায় থাকে। আমরা ওই যেখানে সিউড়িতে থাকে ওইখানে বললাম,
যে ঘর দেখালাম, এই ঘরটা তালাটা চাবিটা পাওয়া গেল, খুলে দিল। আর এই ইফাজুলের বাড়িতে উদ্ধার হওয়া একটি লাল ট্রলি ব্যাগ ঘিরে রহস্য। এই যে লাল রঙের ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগটি কিন্তু 3-4 দিন আগে ইফাজুল হক তা এই গ্রামের বাড়িতে ফিরেছিল, আর এই ট্রলি ব্যাগটা সে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ট্রলি ব্যাগে বেশ কিছু জিনিস ছিল, বেশ কিছু টাকা পয়সা থাকতে পারে, বেশ কিছু নথিও থাকতে পারে, বেশ কিছু কাগজপত্র থাকতে পারে, যা কিন্তু টুলু মণ্ডলের। তবে পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে সেই ট্রলি ব্যাগে কিছু মেলেনি। তাহলে কি পুলিশ আসার আগেই ফাঁকা করে দেওয়া হয়েছে সেই ব্যাগ? তার উত্তর খুঁজছে পুলিশ। কনিষ্ক মাইতি ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন চলছে। এবার তৃণমূলের দুই সাধারণ কর্মী বা সমর্থকই বলা যায়, স্বামী স্ত্রী, তারা এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। এরা হচ্ছেন সন্দীপ আর রূপালী ভট্টাচার্য, স্বামী স্ত্রী, বর্ধমান উত্তর বিধানসভার তারা ভোটার। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সে সময় তারা প্রার্থী নিশীথ কুমার মালিককে ভোট দিয়েছিলেন, কিন্তু ভোটে জিতে তিনি ঋতব্রত শিবিরে চলে যান। এবার এই স্বামী স্ত্রী দুজনেই ভোট ফেরত চাইছেন, শুধু মুখে বলছেন না, জেলা শাসককে তারা লিখিতভাবে ভোট ফিরিয়ে দেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন। ভোট আসে, ভোট যায়, আর ভোটে জিতেই নেতারা রং বদলায়। আয়ারাম গয়ারামের দেশে বেড়ে চলা এই প্রবণতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বর্ধমানের এই দম্পতি। সন্দীপ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রূপালী ঘড়ুই ভট্টাচার্য দুজনেই তৃণমূল কর্মী। তাদের বিধানসভা কেন্দ্র বর্ধমান উত্তরের বিধায়ক তৃণমূলের নিশীথ কুমার মালিক। কিন্তু ভোটের পরেই নিশীথ কুমার নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। এখানেই মোক্ষম প্রশ্ন তুলেছেন সন্দীপ এবং রূপালী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। তাদের প্রশ্ন, এবার তারা ভোট ফেরত পাবেন না কেন? যে কর্মীরা ঘর ছাড়া মার খাচ্ছে, তাদেরকে হেনস্থা করছে, টর্চার হচ্ছে, তো সেগুলোতে একবার ফোন করেও উনি খবর নিতে পারেন। আমাদের এই আবেগগুলোকে নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব ওনার নেই। আমাদের ভোট যদি আমরা ফেরত পেতে পারি, বা ভারত সরকার সামনের দিনে নির্বাচন কমিশন এরকমও কিছু আনুক যে দলের জন্য যদি টেন্সি থাকতে পারে, তাহলে আমাদের ভোটারের জন্য কেন থাকবে না? যদি ভোটাররা সাধারণভাবে এইরকমভাবে বঞ্চনার শিকার হয়, তিনি দলের যে ম্যানিফেস্টোর বাইরে গিয়ে তো তিনি তার কাজ করছেন। সন্দীপ আর রূপালীর দাবিকে ন্যায়সঙ্গত বলেই মনে করছেন বর্ধমান উত্তর কেন্দ্রের হেরে যাওয়া বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। স্বাভাবিক চিঠিত কর্মী, উনি ওনার দলকে ভোট দিয়েছে, সেই দলের প্রতিনিধিত্ব পাচ্ছেন, উনি অন্য দলে জয়েন করেছেন, স্বাভাবিক তো চিঠিত উনি কেন, ওনাদের দলের যতজন আছে সবাই আস্তে আস্তে চিঠি করবে। তবে যে বিধায়ককে নিয়ে অভিযোগ, সেই নিশীথ কুমার মালিক কোনো কথা বলতে রাজি হননি। তবে তাতে দলবদল নিয়ে রাজনৈতিক বিতর্ক চাপা পড়েনি। মানুষ তো তাদের যন্ত্রণা ব্যথা থেকে বলছে। মমতা ব্যানার্জির ছবিতে জিতে এসে এখন তুমি যদি অন্য জায়গায় যাও, প্রত্যাহার করো, এটা মানুষ মানবে। যিনি ভোট দিলেন একটি রাজনৈতিক দলকে, তিনি যার বিরুদ্ধে ভোট দিলেন, ভোটে জেতার পর তিনিও সেই দলে চলে যাচ্ছেন। তাদেরকে ভোটার যে উদ্দেশ্যে ভোট দিচ্ছেন সেইটারই তো বৈধতা থাকছে, তো মানুষের রায়কে তারা অবজ্ঞা করছে। এই প্রসেসটাকে আমরা ধিক্কার জানাই, যারা আজকে এই দল বদলুর খেলায় নেমেছে, মানুষের ভোট নিয়ে যারা নোংরামি করছে, দল বদল করছে। সংসদে বিধানসভায় আয়রাম গয়রাম আটকাতে দেশে আইন তৈরি হয়েছিল, তবে সেই আইনকে পাশ কাটিয়ে দলবদল ঠেকানো যায়নি। ফলে আজও ঠকে যাচ্ছেন দেশের সাধারণ ভোটাররা। বর্ধমানের দম্পতি কিন্তু সেই বিতর্কটাই উস্কে দিয়েছেন। দেখুন, কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, সেই কথাটাই বোধহয় এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের ছায়াসঙ্গী। কারণ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ শাসক দল যখন তৃণমূল কংগ্রেস ছিল, তখন এই তৃণমূল নেতার বিরুদ্ধে এক দলিত দম্পতিকে হেনস্থার অভিযোগ, স্বামীকে মারধর, স্ত্রীকে অপহরণের অভিযোগ। তৃণমূল ক্ষমতায় ছিল, ফলে বুঝতেই পারছেন পুলিশ সেই সময় কোনো অভিযোগই সেরকম গুরুত্ব দিয়ে বিচার করেনি। কিন্তু পালা বদলের পর এবার তো হাওয়া পাল্টেছে। এবার পুলিশ নিজেই সক্রিয় হয়ে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, আর তদন্ত শুরু হতেই বেপাত্তা অভিযুক্ত তৃণমূল নেতা। টাকা ফেরত দিতে না পারায় দলিত সাফাই কর্মীকে অকথ্য মারধর, তার স্ত্রীকেও অপহরণ করে আটকে রাখা। চাঞ্চল্যকর অভিযোগ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। এতদিন সব জেনেও হাত গুটিয়েছিল পুলিশ। রাজ্যের পালা বদলে সেই পরিস্থিতিটাই বদলে গিয়েছে।
2023-এ অমরদীপ সাহার কাছ থেকে 30,000 টাকার ঋণ নেন পুরসভার এই ঠিকা সাফাই কর্মী। কিছুদিন পর সুদের টাকা ফেরত দিতে না পারাতেই শুরু হয় অকথ্য মারধর। এমনকি 2025-এর ডিসেম্বরে সাফাই কর্মীর স্ত্রীকেও অমরদীপের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ। তুলে নিয়ে যায় আমার বরকে, দিয়ে মারধর করে। আমার বর যখন রাত্রে অন্ধকারে ছিল না, আমার বর ওষুধ আনতে যায়, দিয়ে আমাকে তুলে নিয়ে যায় অমরদীপ সাহা জোর করে। ওনাদের চাপ সৃষ্টির জন্য আর বাঁচতে ইচ্ছা করে না, কোনো লাইট ছাড়েনি। যেহেতু আমার সামনে আমার বউকে মেরেছে, আমার বউয়ের সামনে আমাকে মেরেছে, দিয়ে চাপ সৃষ্টির জন্য আমি নিজের জীবন দিতে চেয়েছিলাম। হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই সাফাই কর্মী। আরজিকর থেকে সুস্থ হয়ে ফিরলে ফের শুরু হয় অত্যাচার। সাফাই কর্মীর দাবি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে অভিযোগ জানাতে গেলে সেখানেও নাকি তাদের জাত তুলে অপমান করা হয়। গালাগালি করে আমাদেরকে, ছোট দাঁত, আমরা সুইপার, আমাদেরকে এভাবে গাল দেয় জাত তুলে। উনি সোজা বলেছেন এখান থেকে চলে যাও, অমরদীপের বাড়ি আমি কোনো গল্প শুনবো না তোমাদের, যাও চলে যাও। আমার বর তখন অসুস্থ, একটু মুখ থেকে ব্লাড পড়ে যায় উনার অফিসে, যাবা যাও, এটা মুছে তারপরে যাবা। তৃণমূল জামানায় পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর ফের ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই সাফাই কর্মী। শুধু অমরদীপ সাহা না, যখন ও ওয়ারেন্টের জন্য পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু এই পিঙ্কি মেথর আর রামা মেথর কেস করেছে, ডায়েরি করেছে এবং তার জন্য কেস হয়েছে, তখন তাকে ছত্রছায়া দেখার জন্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডেকে পাঠাচ্ছে, জাত তুলে বলছে যে তোরা ডোম, তোরা সুইপার, তোরা কী করবি, তোদের খুব বার বেড়েছে। কেউ কেউ শুনছি নাকি সুসাইডও করেছে। এরকম ঘটনা যদি তদন্তে পাওয়া যায়, এর নির্দিষ্ট ব্যবস্থা হোক এবং যত কড়া আইন আছে সেই আইন এর উপরে প্রয়োগ হোক, কারণ আর মালদা শহরে যেন কেউ এইসব করতে সাহস না পায়। পুলিশের তরফ থেকে এই ভরসাও জোগানো হচ্ছে যে যারা নির্যাতনের শিকার হয়ে রয়েছেন, যারা অভিযোগ এতদিন পর্যন্ত করতে পারেননি, আতঙ্কে রয়েছেন, তারা যাতে দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানায়। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আবাস প্রকল্পের টাকা পেয়ে এখন গৃহহারা একটি পরিবার। প্রথম কিস্তির টাকাটা পেয়েছিলেন, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজটাও শুরু করেছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আর পেলেন না। আর সে কারণেই বাড়িটা যেটা তৈরি করা শুরু করেছিলেন সেই বাড়ি আর শেষ করতে পারলেন না। মানে বাড়িটা অর্ধেক তৈরি অবস্থাতেই পড়ে রয়েছে, সে বাড়িতে রাত কাটাতেও তারা পারছেন না। সে কারণেই পুরুলিয়ার বলরামপুরের একটি পরিবার এখন ত্রিপল কাটিয়ে দিন কাটাচ্ছেন। দেখুন একবার। ঝড়ে ঘর ভাঙলে মানুষ ত্রিপলের নিচে মাথা গুঁজেছে, এমন ছবি স্বাভাবিক। কিন্তু সেই ঘর ভাঙার কারণ যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়ে ম্যানমেড হয়, তার জ্বালাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পুরুলিয়ার বলরামপুরের সোনাইজুরির বাসিন্দা সহদেব কালিন্দির পরিবার। ভোটের আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পান সহদেব। নিজের মাটির বাড়ি ভেঙে নতুন ঘর তৈরি করেন, লিন্টেল পর্যন্ত গাঁথনি তুলেও ফেলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাননি। ভরা বর্ষায় মাথা গুঁজতে কালিন্দি পরিবারের এখন ভরসা পঞ্চায়েত থেকে দেওয়া দুটো ত্রিপল। সরকারের পক্ষ থেকে আর কোনো টাকা তিনি পাচ্ছেন না। খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে বসবাস করছেন সহদেব কালিন্দি। তার অভিযোগ যে সরকারকে বারবার বলার পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এক কিস্তি পেয়েছি 60,000 টাকা, আমি এখনো টাকা পাইনি, সেখানে বিল পেয়েছি 60,000। হ্যাঁ, সে টাকা দিয়ে হ্যাঁ নিজের কিছু ইনভেস্ট করে মোটামুটি লিজের অব্দি দিয়েছে। হ্যাঁ আমার বাবা, হ্যাঁ এই খোলা আকাশের নিচে তিরপলের বাড়ি টাঙিয়ে এখানেই আছে। যে আবাস যোজনা টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে বা আমার বাবার যে জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে যে বাড়ি উঠেছে সেইভাবেই আছে। সেকেন্ড কিস্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সরকার চেঞ্জ হয়েছে বলে। শুধু কালিন্দি পরিবারই নয়, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরাও মনে করেন পেশায় দিনমজুর সহদেবের অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া দরকার। এলাকার বিধায়ক জানিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ওই পরিবার, তবে তা আবাসের সমীক্ষার পর। আমিও চাইছি, ওরা অনেক গরিব, ওরা বাড়িটা করতে হয়তো পারবে কি নাই। নতুন সরকার এখন ওই যেমন নতুন আরো নতুন করে যেমন ওগুলো টাকা যেমন পায়, সরকারের নজর দেওয়া উচিত। সার্ভে যতগুলা হবে, মানে ধরুন রিংটার ঢালাই যতগুলা হয়ে আছে, তাদের সেকেন্ড কিস্তির টাকা অতি সত্বর মানে তাড়াতাড়ি ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এটাও সার্ভে হবে যে যেটা সরকারি নিয়ম, আপনার
রিংটা ঢালাই পর্যন্ত যেটা বলেছে সরকার, এই 60,000 টাকা দেওয়ার পর যাদের যাদের হয়ে আছে তারা সেকেন্ড কিস্তি পেয়ে যাবে, যদি সঠিক আছে। পঞ্চায়েতের প্রধান থেকে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করলেও তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। ফলত এইভাবেই খোলা আকাশের নিচেই চলছে পরিবার নিয়ে বসবাস। কবে তিনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই আশায় বসে আছেন সহদেবের পরিবার। পুরুলিয়ার মাগুড়িয়া থেকে তপন হালদার, TV9 বাংলা। স্বাদ ছিল আর্সেনিক মুক্ত শুদ্ধ জলে। 1.5 দশক কেটে গেছে, ইংরেজ বাজারের মানুষ এখনো সেই শুদ্ধ জল পেলেন না। এবং আর্সেনিক মুক্ত জল প্রকল্পের জন্য একসময় 41 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তা বাড়তে বাড়তে বর্তমানে 150 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই দুর্নীতির ব্যাপারে কারা কারা জড়িত আছে কেউ ছাড় যাবে না। হুঁশিয়ারি মন্ত্রীর গলায়, কিন্তু 15 বছরে অনিয়মের ফাঁসে খুলল না লাল ফিতের ফাঁস। 2011-তে প্রকল্পের যাত্রা শুরু, 2026-এও তা 20 বাঁ জলে। দুর্নীতির ছোঁয়াচে ইংরেজ বাজারবাসীর পরিশ্রুত পানীয় জলের স্বপ্ন অধরায়। যে গোল জায়গাটা রয়েছে সেখানে নদী থেকে জল নিয়ে আসা হচ্ছে এবং সেই জলই পরিশুদ্ধ করে তারপরে সেটা পৌঁছে যাওয়ার কথা মালদা শহরের ঘরে ঘরে। কিন্তু এখনো পর্যন্ত কেউই আর্সেনিক মুক্ত জল পাননি। আর্সেনিক প্রবণ জেলা মালদা, পানীয় জলে মিশে থাকা আর্সেনিকের বিষ। মহানন্দার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছানোর প্রকল্প 4 বছরে শেষ হওয়ার কথা ছিল। 15 বছর পরেও তা ওই হচ্ছে হবের স্তরে। প্রকল্পে প্রথমে বরাদ্দ হয়েছিল 41 কোটি, পরে সেটা বেড়ে হয় 70 কোটির বেশি। ধাপে ধাপে প্রকল্পে খরচ হয়ে গিয়েছে প্রায় 150 কোটি টাকা। পাইপ যা রিসিভ হয়েছে তার থেকে বেশি এখান থেকে বেরিয়ে গেছে এবং এখানে ইনটেক পয়েন্ট যেখানে হওয়ার কথা ছিল তার থেকে 5 কিলোমিটার দূরে করে কি অজ্ঞাত কারণে এই প্রজেক্টের খরচ 25 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হলো, সেটার কিন্তু কোনো সদুত্তর পৌরসভা আজ পর্যন্ত দিতে পারে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রকল্পে দুর্নীতির মাথাচাড়া বলে অভিযোগ। শুধুমাত্র বিজেপি নয়, পরে চেয়ারম্যান পদে বসা নিহার রঞ্জন ঘোষও কৃষ্ণেন্দু জমানার দিকে আঙুল তুলেছেন। কোনো কাজই হয়নি, নামে এটাকে প্রজেক্টটাকে বলা হচ্ছে আর্সেনিক মুক্ত জল। কোটি টাকা আত্মসাৎ হতে পারে, তার জন্য তদন্ত হোক না। এই টাকাটা গেল কোথায়? এটা তো জনগণের টাকা। এই বলছে না বলছে শোনা, একদম আমাদের কাছে যা আছে অত টাকা আমাদের কাছে আসেনি। না, প্রথমে যেটা 41 কোটি অত টাকা আসেনি। কোথায় গেল বিপুল অঙ্কের টাকা? কেন প্রকল্পের এই হাল? পালা বদলের পর সব তথ্য খতিয়ে দেখে তদন্তের নির্দেশ জনস্বাস্থ্য প্রতিমন্ত্রীর। আইনের মধ্যে যারাই আসবে, সে চেয়ারম্যান হোক, যেই হোক, আমার ডিপার্টমেন্টের লোক হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই এর মধ্যে আসবে। যে দোষী সাব্যস্ত হবে, যার পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই প্রজেক্ট চালিয়ে নিয়ে যেতে গেলে এখনো প্রায় 250 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা। এই 150 কোটি টাকার কত অংশ কার কার পকেটে ঢুকেছে, কোন কোন নেতার পকেটে ঢুকেছে, তারও হিসেব কিন্তু এই নতুন সরকার নিচ্ছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রত, TV9 বাংলা। পুজোর আগেই যত বেহাল রাস্তা আছে তা সারাই করে ফেলার ইতিমধ্যে নিদান দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জেলায় জেলায় তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। শিলদাবাসী বিশেষ করে খুব আনন্দিত, জানেন তো, তার কারণ প্রত্যেক দিন সেখানকার মানুষজনকে, মানে শিলদাবাসীকে এক প্রকার মৃত্যু হাতে নিয়েই পারাপার করতে হয়, কারণ রাস্তা একেবারে মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। ফলে তারা একটু বিশেষভাবেই খুশি। শিলদা থেকে যে ভেদাকুই রাস্তা ঠিক এইভাবেই খারাপ। এলাকার মানুষের প্রশাসনিক কাজ কিংবা চিকিৎসা, শিলদা হাটে কেনাবেচা করতে যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু বর্ষার জল জমে একদম যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে এই রাস্তার উপর দিয়ে। একটা টোটো ঠিক সোজা হয়ে যেতে পারে না, ঠিক এভাবেই তাকে যেতে হয়। এ রাস্তায় পা দিলেই এলাকার মানুষ এখন একটাই কথা বলেন, এই পথ যেন তাড়াতাড়ি শেষ হয়। চলাফেরা মানেই তো প্রাণ নিয়ে টানাটানি। এইখান থেকে ওই হাই স্কুল অব্দি কত বলবো 100 মাইল মতো হবে। এইটুখানে তাও আধা ঘন্টা লাগে যাবে, ভালো থাকলে 5 মিনিট, 5-10 মিনিটের রাস্তা। সাইকেল, মোটরসাইকেল, বাইক কিছুই ঠিক মতো পেরোয় না। ভয়ে টোটোতেও চাপতে ইচ্ছে করে না, যে রাস্তার হাল। শিয়ালদা থেকে ভেদাকুই সংযোগকারী 8 কিলোমিটার গ্রামীণ রাস্তাটির বয়স সবে 1 বছর। এর মধ্যেই সব শেষ। চরম ভোগান্তির শিকার এলাকার 25 থেকে 30টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পড়াশোনা বাচ্চা কাচ্চা আছে,
স্কুল যায়, খুবই অসুবিধা হচ্ছে। এইভাবে কি জলকাদা পেরিয়ে তারা যাতায়াত করে? হ্যাঁ, জল কাদা পেরিয়েই তারা যাতায়াত করে। যে ঠিকাদার রাস্তাটা করেছে সে ভালো কাজ করেনি, তার ফলে 1 মাসেও রাস্তাটা টিকলো না। রাস্তাটার অবস্থা খুব খারাপ, জঘন্য রাস্তা। তৃণমূল আমলে হওয়া পথশ্রী যে কেমন সেটা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে বলছেন এলাকার মানুষ। আগের সরকারের দিকে আঙুল বিধায়কেরও। একটা তোলামূলের একটা পার্টি ছিল আর কি, শুধুমাত্র ওই টাকা মারার একটা ধান্দা চলেছিল এই গত 5 বছর ধরে আর কি। এরিয়াতে পর্যটনের তো নাম গন্ধ কিছুই রাখেনি ওরা, ঠিক আছে। তার উপরে যে সাধারণ মানুষ এখানকার যারা বাসিন্দা, হ্যাঁ, তাদের যে নর্মাল যাতায়াতের জন্য যে রাস্তাঘাট সেগুলো ওরা ঠিক করে রাখে। ইতিমধ্যেই রাজ্যে রাস্তাঘাটের হাল ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অক্টোবরের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ে করা বিধায়কও তার বার্তা, এবার রাস্তা তৈরির ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা হলে দোষীদের ফল ভুগতে হবে হাতে নাতে। প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে, বর্ষা মিটলেই দ্রুত এই রাস্তাকে নতুনভাবে টেন্ডার করে তৈরি করা হবে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, TV9 বাংলা। বর্ষা এলেই প্রত্যেক বছর ঘাটালের একটা ছবি সামনে আসে ভেসে। চারিদিকে জল আর জল, আর তাতে সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এবারও যখন বর্ষার ভ্রুকুটি, ঠিক তখনই ঘাটালের প্রত্যেকটা ঘরে ঘরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। কিসের? নাকি বিশেষ নৌকা তৈরির। দেখুন একবার। প্রতি বছরই ঘাটালে এই ছবিটা চেনা। জলে ডুবে যায় রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকা। নিয়ম করে বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ওঠে। তৃণমূল জামানায় কত কথা এ নিয়ে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, কিন্তু প্রতিশ্রুতি হয়েই থেকে গেছে সবটা। বিপদ থেকে মুক্তি পাননি ঘাটালবাসী। জল উঠলে যাতায়াতের জন্য তাই বাড়িতে রাখাই থাকে নৌকো। ভরসা এগুলি। চারদিক জলে ডুবে গেলে বাজার হাট বা শহরে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় ছোট্ট ডিঙি বা নৌকো। অনেকেরই বাড়ির সামনে এখন সারি দিয়ে সাজানো এই ডিঙি নৌকোগুলি। প্রতি বছরই তো বন্যা হয়, ওই বন্যায় তো অতেই তো ধর যাতায়াত করা, তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া কিছু উপায় নেই। খাবার জল আনা বলো, বাজার করে নিয়ে আসা বলো, চাল মুড়ি ফুড়ি নিয়ে আসা বলো, সব কিছুই নৌকায় এই ডোঙায় করে দিই। ডোঙা ছাড়া কোনো উপায় থাকে না, অন্য কোনো ব্যবস্থা নেই। আর কিছু ব্যবস্থা নেই। ডিঙি সাধারণত তৈরি হয় তাল কাঠের। এগুলি 8 থেকে 10 বছর চললেও পরে তা আর ব্যবহার করা যায় না। তাই এখন পাতের তৈরি ডিঙির চল বাড়ছে। এটা ঘরেই লাগবে অবশ্যই। কিরকম খরচা হয়? মিনিমাম আমাদের 13,000 টাকা পড়বে জোড়া পার পিস। কিসের তৈরি এটা? সিটের, জিআই সিট। হ্যাঁ, আমি এখানে মোটামুটি 7টা করলাম, 7 জোড়া। কত করে বিক্রি হয় এগুলো? 15 কাস্টিং করা নাকি? এটা ছোটোখাটো ঘরের জন্য এটা কমফোর্টেবল। আমার দোকানে তো প্রায় জল হয়ে যায় এতটা। আপনারা কীভাবে যাতায়াত করেন? আমাদের নৌকা আছে। নৌকা আছে, বাড়ি বাড়ি তাহলে এটা রাখতেই হয়। হ্যাঁ, যেটুকু যা সামর্থ্য সেই মতো করে এরা জমিয়ে এইভাবে অর্ডার দিয়ে কাজগুলো বানানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের বন্যার সমস্যা বিরাট। মাস্টার প্ল্যান হবে করছে, কিন্তু কবে হবে আমি আমার এখানে দেখতে পাবো কিনা আমি নিজেও জানি না, আমার ছেলেগুলো এসে দেখতে পারে। কোথাও 13,000 টাকা জোড়া, আবার কোথাও 15,000 টাকা জোড়া বিক্রি হচ্ছে এই সমস্ত ডিঙি। চাহিদা তুঙ্গে। বিপদ আসার আগেই তা সামাল দেওয়ার কাজ চলছে জোর কদমে। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, হাসপাতাল আছে, বেড রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছে, কিন্তু তবু বিনপুরের এই স্বাস্থ্যকেন্দ্রে কোনো রোগী যেতে চাইছেন না। তার কারণ, চিকিৎসার সুবিধা থাকলেও এখানে জলের কোনো বন্দোবস্ত নেই। কোনো রোগী ভর্তি হলে বাথরুমের জলও তাকেই নিয়ে যেতে হবে, এমনকি খাবার জলও তাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই বিনপুরের স্বাস্থ্যকেন্দ্র যেন খাঁ মরুভূমি। তবে শেষ পর্যন্ত TV9 বাংলা এই খবর দেখানোর পর টনক নড়ল প্রশাসনের। TV9 বাংলার খবরের জের। ঝাড়গ্রামের বিনপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিরল জল। দ্রুততার সাহায্যে প্রশাসনের পক্ষ থেকে পাম্প সারাই করে দেওয়া হলো। হাসপাতালে আসা রোগীর পরিজন এবং রোগীর আত্মীয়রা প্রত্যেকেই খুব খুশি হয়েছেন। ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাম্প খারাপ অবস্থায় ছিল অন্তত 1 সপ্তাহ। হাসপাতালে ভর্তি রোগীর জন্য বাধ্য হয়ে স্নানের জল বইতে হচ্ছিল পরিজনদের, এমনকি খাবারের জলও কিনে আনতে হচ্ছিল। শুক্রবার এই খবর TV9 বাংলায় সম্প্রচার হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিনপুরের বিজেপি বিধায়ক। জলের ট্যাঙ্কি পাঠিয়েছি, আর অলরেডি আমরা প্রসেসিং করে নিয়েছি। একটা নতুন পাম্প আমরা ওখানে ব্যবস্থা করে নিই। 24 ঘন্টার মধ্যে হয়ে গেল কাজ। পাম্প সারানোর পর জল যন্ত্রণা থেকে মিলল মুক্তি। খবর হওয়ার পর আমরা দেখতে পেলাম যে মোটামুটি তড়িঘড়ি হয়ে জলের সমস্যাটা মোটামুটি সুরাহা হয়েছে।
TV9 মানে বাংলাকে আমার খুব অসংখ্য ধন্যবাদ। দূর থেকে জল বইতে কষ্ট হবে না, হ্যাঁ, মেরামত করার পর জল পেয়েছি, আমরা সবাই খুশি। জঙ্গলমহলের বিনপুর 2 ব্লকের কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। গত মার্চে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা এখানকার পরিষেবা ও পরিকাঠামোর প্রশংসা করেছিলেন, কিন্তু সেখানেই একটা পাম্প ঠিক করতেই লেগে গেল 1 সপ্তাহ। আমাদের রোগী এখানে ভর্তি ছিল, তাহলে আমরা খুব কটা দিন এখানে কষ্ট পেয়েছিলাম। এখন মোটামুটি ঠিক আছে, জলের কোনো অসুবিধা হয়নি। জলের ব্যবস্থার কথা জানতে পেরে আবার হাসপাতাল মুখো হচ্ছেন রোগীরা। এবার আর জল নিয়ে যেতে হবে না। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।